হ্যালো ফ্রেন্ডস, আমি আবরণ। স্টোরি উইথ আবরণে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি বেশ কিছুদিন আগে একটা ছোট্ট শর্টস দিয়েছিলাম, সেটার মধ্যে মেন টপিক ছিল তুলা রাশি ভূত দেখতে পায়। তারই পাশাপাশি আমি কিছু কমেন্ট কয়েকদিন ধরে দেখে যাচ্ছিলাম, যার মধ্যে বেসিক একটা কোয়েশ্চেন কমন ছিল, দাদা তুমি ভূতে বিশ্বাস করো, তুমি ভূত দেখেছো? তো আজকের এই ভিডিওটা আমি ভূত দেখেছি বা আমার সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটেছে কিনা এটা নিয়ে। তো বেশিরভাগ মানুষের একটা প্রশ্ন কিন্তু কমন থাকে যে আজ যেহেতু তুমি একটা এমন জায়গায় দাঁড়িয়ে, এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভূত প্রেত নিয়ে কথা বলছো, তো নিশ্চয়ই তোমার সাথেও ভৌতিক কোনো এক্সপিরিয়েন্স ঘটেছে যার জন্য তুমি ভূত প্রেত বিশ্বাস করো। এবারে সত্যি ঘটনা জানতে গেলে তোমাদের আমার সম্পূর্ণ স্টোরিটা, সম্পূর্ণ ঘটনাটাকে ভালো করে শুনতে হবে। এবারে এটা তো আমি একবারই বলতে পারবো না যে আমি ভূত প্রেত বিশ্বাস করি না, কিন্তু আমার কাছে জিজ্ঞেস করলে আমি সত্যি কথা বলছি। কারণ দেখো, আমি যেই চ্যানেলটা চালাচ্ছি এখানে ভূত প্রেত পিশাচ ইত্যাদি নিয়ে অবশ্যই আমাকে চলতে হচ্ছে। তো বেসিক্যালি যদি আমি এটা বলে দিই যে আমি ভূত প্রেত বিশ্বাস করি না, তাহলে তো আমার বিজনেস চলবে না। এবারে দোকানদারকে তো প্রোডাক্টের সম্পর্কে একটু হলেও আইডিওলজি রাখতে হবে। তো এত ঘুরিয়ে পিছিয়ে কথা না বলে সোজাসাপটা কথা বলছি। আমার সঙ্গে একটা ভৌতিক ইনসিডেন্ট ঘটেছিল, কিন্তু তার পরবর্তীতে আমি বেশ কিছু ভৌতিক ইনসিডেন্টের ধার ঘেঁষে চলে গেছি। তার বহুল কারণ হিসেবে আমি এটা বলতে পারি যে আমি হয়তো ভূত প্রেতকে খুব একটা প্রায়োরিটি দিই না, এটা বলা যায়। আবার এটাও বলতে পারি যে যদি আমরা কোনো ভৌতিক বিষয়কে, কোনো নেগেটিভ বিষয়কে বেশি প্রায়োরিটি দিই, তাহলে আস্তে আস্তে আমাদের যে পজিটিভ এনার্জি, পজিটিভিটি কোথাও না কোথাও কমতে থাকে। এবং যখন তুমি ভূত প্রেত ইত্যাদিকে গল্পের মতো করে নেবে, যে কোনো ইনসিডেন্টকে, তোমাদের সামনে ম্যানিফেস্টেশনটাও সেই রকমভাবেই হবে। তো এই যে এত ভূত প্রেত, এত ডিসকাশন আমি যেটাই করি না কেন, কোথাও না কোথাও এটাকে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে রেখে আমি তার বাইরে বেরিয়ে আমার পজিটিভ লাইফে আমি সবসময় চলতে পছন্দ করি। আজকের টপিকটা আমার ভূত দেখাকে কেন্দ্র করে। তো অবশ্যই আমি তোমাদের আজকে জানাবো আমি ঠিক কী রকম ভৌতিক অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। সেটা জানতে গেলে অবশ্যই আমার এই স্টোরিটাকে মন দিয়ে শোনো। আমি তখন খুব সম্ভবত ক্লাস 6 কি 7 পড়ি। সাইকেল চালাতাম, সাইকেল চালিয়ে পড়তে যেতাম সন্ধ্যাবেলা করে। এবার তখন প্রথম একটু ডানা গজিয়েছিল, মানে আমার পাড়ার বাইরে, পাড়ার চৌহদ্দির বাইরে মাঝে মাঝেই যেতাম। আমি যেখানে থাকি সেখান থেকে আমার টিউশন, যেখানে আমি পড়তে যেতাম, সেই জায়গাটা একটু দূর ছিল, এই 4-5 কিলোমিটার। সেই 4-5 কিলোমিটার আমি সাইকেল চালিয়ে কখনো বন্ধুদের সাথে বা কখনো নিজেই যেতাম। খুব সম্ভবত সেদিন বৃহস্পতিবার কি শুক্রবার ছিল। আমি সাইকেল চালিয়ে ফিরতে ফিরতে হঠাৎ ইচ্ছে করলো মাসির বাড়িতে যাব। এবার আমার মাসির বাড়ি সেই পড়ার, যেখানে পড়তে যেতাম, সেই টিউশন সেন্টার থেকে খুব কাছেই ছিল। তো মাসির বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রাত 10টা বেজে গেছিল, তখন আমি বাড়ি ফিরছিলাম। খুব সম্ভবত 10:30 কি 11টাই বাজে। আমি মাসির বাড়িতে রান্না হয়েছে ভালো ভালো মাছ মাংস ইত্যাদি ইত্যাদি। তো সেই ফ্রাইড রাইস, মাংস ইত্যাদি খেয়ে আমার খুব সম্ভবত মনে আছে বাড়িতে ফ্রাইড রাইস এবং মাংস নিয়েই ফিরছিলাম। আমার সাথে প্লাস্টিকে টিফিন বক্সে ওটা ছিল। আমি আমাদের যে গলি দিয়ে আমি যাই, মাসির বাড়ি থেকে আমার বাড়িতে যেতে যেই পথ দিয়ে আমি যাওয়া আসা করি, যে গলিটা দিয়ে যাওয়া আসা করি, সেদিন আমার হয়তো হয় না যে হওয়ার ছিল বলেই হয়েছে, তো আমি অন্য পথ ধরেছিলাম। হয়তো মাথায় এটা ছিল যে যতটা শর্টকাট যাওয়া যায়। এবারে যেই পথ দিয়ে গেছি সেই পথের ডেসক্রিপশনে পরে আসছি, তার আগে এটা জানাই, এটা খুব চাইল্ডিশ একটা ব্যাপার যে আমি রাস্তার মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে আমি দুটো মাংসর টুকরো নিয়ে খেয়েছিলাম। এটা তো আমি এখানে ফার্স্ট কনফেস করলাম। তো হ্যাঁ, তারপর সেই মাংসটা খাওয়ার পর আমি রাস্তার ধারে একটা ট্যাপে হাত ধুয়ে সেই প্লাস্টিকের টোপলাটাকে ভালো করে টাইট করে ওই সাইকেলের বেলের সঙ্গে ঝুলিয়ে
সাইকেল নিয়ে সেই শর্টকাট রাস্তাতেই যাচ্ছিলাম। এবার গলিতে ঢোকার মুখে জাস্ট গলিতে আমি সাইকেলটা ঢুকিয়েছি, হঠাৎ করে কারেন্ট চলে গেল। আর তখন খুব কারেন্ট যেত, মানে মাঝে মাঝেই কারেন্ট, সন্ধ্যে 7টা 8টার পর কারেন্ট চলে যেত, আবার রাত 9টার দিকে আসতো, আবার 10টা 11টার সময় যেত, এই 11:30 12টার মধ্যে চলে আসতো। আমি সাইকেলটা নিয়ে কিছু দূর গিয়েছি, জাস্ট কিছু দূর এগিয়ে গেছি, হঠাৎ করেই আমার জন্য মনে হলো আমার ঠিক কানের সাইড দিয়ে কিছু একটা কথা বলতে বলতে চলে গেল। মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম সাইকেলটা চালাচ্ছি, আমি আস্তে আস্তে চালাচ্ছি, আমার সাইড দিয়ে কথা বলতে বলতে, মানে লিটারালি কথা বলতে বলতে স্টেপ বাই স্টেপ হেঁটে গেল। সেই রাস্তায় কিন্তু অন্ধকার ছিল, কিন্তু এতটাও অন্ধকার না যে আমি রাস্তা কিছু দেখতে পাচ্ছি না। মানে অন্ধকার হলেও আকাশে চাঁদ ছিল না, তবুও যেন একটা লাইটের আভা, একটা আলো চারিদিকে ছিল, বোঝা যাচ্ছিল রাস্তায় কি আছে, সাইডে কি আছে, সামনে কি আছে। আমি যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। আর তাছাড়াও বাড়ির আশেপাশের বাড়ির যাদের রাস্তার ধারে বাড়ি ছিল তাদের বাড়ি থেকে আলোটা আসছিল, কারো বাড়ি থেকে লণ্ঠনের আলো আসছিল, কারো বাড়ি থেকে হ্যাজাকের আলো আসছিল। তো তখন খুব একটা ইনভার্টার ছিল না আমাদের এদিকে। আমি কিছু দূর এগিয়ে গেলাম, যেখানে গিয়ে বাড়িটা শেষ হলো। ঠিক বাড়িটা শেষ হচ্ছে, মাঠ শুরু হচ্ছে, মাঠের মাঝখান দিয়ে রাস্তা, এবং সেই রাস্তা পার করে গেলে আরেকটা রাস্তা, মানে সেখানে আবার বাড়িঘর আছে। এবার সেই নির্দিষ্ট একটা মাঠ বেশ 900 মিটারের ডিস্টেন্স। তো সেই 900 মিটার আমাকে মাঠের মধ্যপথ দিয়ে আমায় যেতে হবে। আমি তখন সত্যি বলতে আমার একটু ভয় ভয় লাগছিল, কারণ তখনও আমি একটা কিছু ফিল করতে পারছিলাম যে আমার কানের পাশ দিয়ে কিছু একটা বলে চলে গেল। কিছু দূর যেতেই যেটা ভয় পেয়েছিলাম ঠিক ঠিক সেই জিনিসটাই আমার সাথে ঘটল। আমার সামনে একটা আধো আবছায়া মানুষ, তো স্পষ্ট বোঝা যাচ্ছিল, মানে আমি তো একদম স্পষ্ট দেখতে পাচ্ছিলাম একটা মানুষ আমার সামনে দাঁড়ানো। সে পিছন ঘুরে দাঁড়ানো, অন স্পট দাঁড়ানো, দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণ আগে, মানে জাস্ট 2 সেকেন্ড আগেও আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, 2 সেকেন্ড বাদে সাইকেলটা এগিয়ে যেতেই আমার সামনে একজন দাঁড়ানো। আমি সাইকেলটার ব্রেকটা কষলাম এবং আমার মাথায় 3টে জিনিস ঘুরছিল। আইদার এগিয়ে যাব, কিন্তু এগিয়ে গেলে তো ভূত ধরবে আমাকে, কারণ আমার মাথায় চলে আসছিল ওটা একটা ভূত, প্রেতাত্মা, ভূত, হোয়াট এভার ইট ইজ। যদি আমি সাইকেলটা পিছিয়ে নিয়ে যাই, যদি ঘুরে আমার পিছনে চলে আসে, এটা একটা ভয়। থার্ড, আমি কোনো ঠাকুর দেবতার নাম নেব, সেই অবয়বটা কনস্ট্যান্ট দাঁড়ানো ছিল ওখানে। সাইকেল থেকে আমি নামলাম, একটা পা অলরেডি নামানো ছিল, আরেকটা পাও নামালাম। নামিয়ে সাইকেলটাকে আমি পেছন ঘোরাবো। আমার তখনও ভয় করছে যদি পেছনে আবার চলে আসে। মানে এই সমস্ত দৃশ্য যাদের সামনে হয় তারাই একমাত্র ফিল করতে পারবে। আমার এখনো বলতে গিয়ে সেম ভিউটা আমার সামনে চলে আসছে। যাই হোক, সাইকেলটা ঘোরালাম, যেটা ভেবেছিলাম সেটাই হলো। সাইকেল ঘোরালাম, সেম দৃশ্য আমার সামনে দাঁড়ানো, প্রায় 50 থেকে 60 মিটার দূরত্বে সেম একটা ছায়া মূর্তি, মানুষের থেকে অনেকটাই ওপরে, মানে মানুষের যে হাইট হয় সেই হাইট থেকে বেশ খানিকটা লম্বা, 8 ফুট কি 10 ফুট হবে, তার থেকেও যদি বেশি হয় সেটাও অনেকটাই লম্বা। তখন অলরেডি আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেছিল। ওই সামনের দৃশ্য দেখে, মানে ওই ভয়ঙ্কর একটা অবয়ব দেখে আমার লিটারালি হাত পা সব ঠান্ডা হয়ে গেছিল। মানে আমার হাতে কি ছিল, সাইকেল আদৌ ছিল কিনা কিছুক্ষণের জন্য ভুলে গেছি। মানে তখন আমি চিৎকার করতে যাব, আমার মানে গলা দিয়ে জাস্ট মানে মা গো বাবা গো চিৎকারটা বেরোতে যাবে, হঠাৎ করে কারেন্টটা চলে এলো। এবার যখন কারেন্টটা চলে এলো ঠিক মাঠের শেষ সীমানায়, যেখান থেকে রাস্তাটা শুরু হচ্ছে এবং যেখানে গিয়ে রাস্তাটা শেষ হচ্ছে, আর যেখান থেকে আমি শুরু করেছিলাম মানে মাঠের রাস্তাতে নেমেছিলাম, সেখানে একটা ল্যাম্পপোস্ট লাগানো আছে এবং ওই শেষ সীমানায় একটা ল্যাম্পপোস্ট লাগানো আছে। দুটোতে লাইট জ্বলে গেল। এবার এই দুটো হ্যালোজিনের লাইট এতটাই স্ট্রং, পুরো মাঠটাকে কভার করে, মানে টোটাল মাঠটাকে কভার করছে। মাঝখানটা তো একদম ফাঁকা আছে, একটু অন্ধকার আছে। সেই আলোতে আমি অলরেডি, আমার হাত পা তখন ঠান্ডা, মানে আমি লিটারালি পুরো শকড, আমি কি করব বুঝতে পারছি না। এবার তখনও আমি নাম নিয়ে চলেছি, আমি দুর্গা দুর্গা করে যাচ্ছি, দুর্গা কালী যা আসছে মাথা আমি করে যাচ্ছি, আমাকে বাঁচাও বাবা বাঁচাও কাইন্ড অফ আমি বলে যাচ্ছি। সাইকেলটাকে শক্ত করে ধরলাম, ধরে আমার মাথায় একটা জিনিসই চলছে, আমি মাঠ আর ক্রস করবো না। মানে আমি যদি মাঠ ক্রস করি, কোনো কারণে যদি কারেন্টটা আবার চলে যায়, আমার মাঝ রাস্তায় আবারও এরকম কিছু দৃশ্য আমি দেখতে পাবো, ভয়ঙ্কর কিছু দৃশ্য, যেটা অলরেডি আমার বুকের মানে হার্টবিট এতটা বেড়ে গেছিলো, আমি আর রিস্ক নিতে পারছিলাম না। সাইকেলটা তো আমি ঘুরিয়ে দাঁড়ানো, আমি সাইকেলটা নিয়ে মানে এক প্রকার এক নিঃশ্বাসে দৌড় দিয়ে সেই গলিতে ঢুকলাম।
তারপর তো বাড়ির আলো, লাইট, রাস্তা দিয়ে গলি দিয়ে যেখান দিয়ে আমি বাড়িতে যাই রোজ, সেই রাস্তায় ধরলাম, সেই রাস্তায় করে আসলাম। আসার পর বাড়িতে তো ঢোকেই আমি তো মানে এক প্রকার কাঁপছি, আমার লিটারালি আমার বুক কাঁপছে। তো আমাদের বাড়িতে ঢুকতেই ডান দিকে একটা কালী মন্দির পড়ে। আমি ঢোকেই দাদুর ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দাদু তখন ছিল ঘরে। দাদু প্রথমেই আমাকে দেখে একটু হতচকিত হলো, কারণ যখন আমি রাত করে টিউশন থেকে বাড়ি ফিরি তখন দাদুই সদর গেটটা খোলে আর কি। তো আমি তো ঢুকে প্রথমে দাদুকে দেখে দাদুকে সব কথা বললাম এই বিষয়টা। তো দাদু তখন আমাদের জাগ্রত একটা কালী মন্দির আছে বাড়িতে, সেই ঠাকুর ঘর থেকে শান্তি জল নিয়ে এলো, আমাকে জল ছেটালো, ঝাড়ফুঁক করলো। সেখান থেকে আর কি বলবো, সান্ত্বনা বাক্য দিলাম। ও তার আগে বলে রাখি, যেই মাংস আর বিরিয়ানি এনেছিলাম সেটাই মাটিই ফেলে দিয়ে চলে আসছি আমি, কারণ আমার মাথায় তখন আর কিছু ছিল না। অ্যাকচুয়ালি সাইকেলটাই আমি ধরেছিলাম এটা জানি, আর ওই প্লাস্টিক ক্যারি ব্যাগ দিয়ে যেটা বাঁধা ছিল সেটা ওখানেই হয়তো পড়ে গেছিলো, মনেও নেই আমার। তারপরে তো বাড়িতে এসে মাকে বললাম, যেটা হয় আর কি। মা একটু কথা শোনালো দু একটা। তো হ্যাঁ, আমার লাইফে এটা একটা ভৌতিক ইনসিডেন্ট হয়েছিল। এরপর আরও অনেক কিছু হয়েছে, সেটা না হয় আরও কোনো একদিন শোনাবো। তবে এই ঘটনার পর আমি একটু থিতিয়ে গেছিলাম যে কোথাও না কোথাও কিছু হয়, নেগেটিভ এনার্জি তো হয়। আর তার আগে এরকম ভূত প্রেতকে খুব একটা বিশ্বাস করতাম না। আমি কোনোদিনই করতাম না, কারণ আমার ফ্যামিলি থেকে কোনোদিনও এইরকম ভূত প্রেত ইত্যাদি অন্ধবিশ্বাস কুসংস্কারকে কখনোই আমার মধ্যে ঢোকায়নি, আমার রক্তে ঢোকায়নি। তো যার জন্য অনেকেই যখন আমার ভিডিওতে এসে, আমার শর্টসে এসে অনেকেই কমেন্ট করে বসে, কেন এই সমস্ত কুসংস্কার অন্ধবিশ্বাসকে ছড়াচ্ছ মানুষের মধ্যে। তো তার আগে বলে রাখি যে আমার ফ্যামিলি কখনোই আমাকে এই ধরনের বিষয়গুলোকে বিশ্বাস করতে বা কাউকে বিশ্বাস করাতে, জোর করে বিশ্বাস চাপিয়ে দিতে আমাকে কখনো প্রভোগ করেনি। আর আজকে আমি এই গল্পগুলো বলছি, হয়তো কোথাও না কোথাও এটা আমার মধ্যে সে ছোটবেলা থেকে হয়তো সেই ইনসিডেন্টগুলোর একটা প্রতিফলন মাত্র। আর যাদের সাথে এইরকম ভুতুড়ে কাণ্ড হয়েছে, যাদের সাথে তুকতাক তন্ত্রমন্ত্র ইত্যাদি হয়েছে, একমাত্র তারাই জানে ভূত প্রেত এই সমস্ত কুসংস্কার অন্ধবিশ্বাস আদৌ সত্য না মিথ্যা। তো আমার কাজ, আমি হয়তো মানুষের স্টোরিগুলোকে কালেক্ট করে সেগুলো তাদের মতো করেই পড়ে শোনাই। আমার কাজ নয় আমি কাউকে ফোর্সফুলি ভূত প্রেত ইত্যাদি কুসংস্কারে আচ্ছন্ন করার জন্য প্রভাবিত করছি। আমি আবারও বলছি, আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সেগুলোর উদ্দেশ্য কোনো কুসংস্কার, কোনো অন্ধবিশ্বাসকে প্রমোট করা নয়। তোমরা যারা শুনছো, তোমরা অবশ্যই নিজের বিচার বিশ্লেষণ ইত্যাদি দিয়ে ভালো করে বুঝে শুনে শুনবে। আমি যেখান থেকে যে সমস্ত ইনফরমেশন পাই, যেমন কোনো বই পড়ে কোনো সুপারন্যাচারাল স্টোরি বা কোনো একটা আর্টিকেলস দেখে সেখান থেকে ইনফরমেশনটা গ্যাদার করে তোমাদের শোনাই। এবার এই বিষয়টাকে তোমরা আমার ইন্টারেস্ট বলতে পারো, আমার ভালো লাগাও বলতে পারো, আর এটাও বলতে পারো আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স থেকে গ্যাদার করা তথ্য। ভূত প্রেত আদৌ হয় কি না, সেই ছায়ামূর্তিটা আদৌ ভূত ছিল কি না, নাকি আমার চোখের ভ্রম ছিল, তার হয়তো আমার কাছে কোনো প্রুফ নেই বর্তমানে। কিন্তু কিছু একটা তো হয় না। আবারও একই ডায়লগ দিচ্ছি, আলো থাকলে অন্ধকার থাকবে, সাদা থাকলে কালো থাকবে, পজিটিভ এনার্জি থাকলে নেগেটিভ এনার্জি থাকবে, প্লাস থাকলে মাইনাস থাকবে, নারী থাকলে পুরুষ থাকবে, ভূত প্রেত থাকলে ঈশ্বর দেবতা থাকবে, দেবতা ভগবান সর্বশক্তিমান থাকলে তার নেগেটিভ পাওয়ারও থাকবে। তো সমস্ত কিছুর একটা পজিটিভ থাকে, একটা নেগেটিভ থাকে। প্রত্যেকটা বিষয়ের অপোজিশন থাকে, অপোজিট থাকে। অপোজিট মিলিয়েই জগৎকে খুব সুন্দরভাবে চালায়, জগৎকে খুব সুন্দরভাবে ধরে রেখেছে। ভূত প্রেত আছে কি নেই তোমার জানার বিষয় নয়। যেদিন তুমি দেখতে পাবে, যেদিন তুমি ফিল করতে পারবে, সেদিন কথা হবে। আর যদি না দেখতে পাও, আমি সবসময় প্রে করব এই ধরনের ভৌতিক দৃশ্যাবলীকে এনকাউন্টার যেন তোমাকে করতে না হয়। যদি ভূত প্রেতকে বিশ্বাস না হয়, করো না। যদি ভূত প্রেতকে বিশ্বাস করতে হয়, করতেই পারো, ইউ আর ফ্রি। কিন্তু কখনো কারোর বিশ্বাসকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে খিল্লি করো না। বাকি রইল ভূত প্রেতকে যতদিন তুমি দেখতে না পাচ্ছ ততদিন
কি করবে? স্টোরি উইথ আবরণের স্টোরি আছে তো, স্টোরি উইথ আবরণের স্টোরি আবরণের মুখে শুনতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।